তো সেজন্য ডিফেক্টো আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে সালাউদ্দিন আহমেদ, আর আমাদের হচ্ছে নমিনাল প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান, ফাংশনাল প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, ওনাদের সবাইকে না, এটা তো আমি বলি না, মানুষ বলে আর কি। তো আমি শুনেছি আর কি মানুষ বলতে, ওই আসার সময় শুনলাম মানুষ বলছে আর কি। মানুষ বলে যে নমিনাল প্রধানমন্ত্রী তারেক রহমান আর ফাংশনাল প্রধানমন্ত্রী হচ্ছে সালাউদ্দিন আহমেদ। রহমান আসলে নামে প্রধানমন্ত্রী, আসল প্রধানমন্ত্রী হলেন সালাউদ্দিন আহমেদ। হাসনাত আব্দুল্লাহ আজ এমন কিছু সত্য উচ্চারণ করেছেন যা এদেশের কোটি কোটি মানুষের মনের কথা হলেও এতদিন কেউ প্রকাশ্যে বলার সাহস পায়নি। আইনমন্ত্রী যে বক্তব্য দেবে সেটা স্বরাষ্ট্রমন্ত্রী বলে কেন? যে বিষয়টা প্রধানমন্ত্রীর বলা উচিত, রাষ্ট্রের বিষয়, জনস্বার্থে প্রধানমন্ত্রী দাঁড়ায় 1 মিনিট বলবে, প্রধানমন্ত্রী না বলে সেটা বলতেছে স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর সামনে স্বরাষ্ট্রমন্ত্রীকে হাসনাত আব্দুল্লাহ দেখলাম একটা ভিডিওতে বলতেছে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নাকি নামমাত্র প্রধানমন্ত্রী আর কার্যকরী প্রধানমন্ত্রী হলো সালাউদ্দিন আহমেদ। আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে ভিডিওটা প্লে করেছেন, ভিডিওটা দেখছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, হাসনাত আব্দুল্লাহ এবারে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে একই বক্তব্য রাখল। তার সাহস দেখে সকলে অবাক, রীতিমতো থমকে গেছে সকলেই তার কথা শুনে। হাসনাত আব্দুল্লাহ সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের সামনে যে বক্তব্য রেখেছে সেটি শুনলে আপনারা অবাক হবেন। তার সাহস দেখে অবাক হতে বাধ্য। হাসনাত আব্দুল্লাহ বরাবরই তিনি সাহসিকতার সঙ্গে কথা বলে, কিন্তু এবারে সব কিছু ছাড়িয়ে তিনি যে সাহস দেখালো সেটি আসলেই বলার বাইরে। হাসনাত আব্দুল্লাহ বলেছে তারেক রহমান নামমাত্র প্রধানমন্ত্রী, আসলে সত্যিকার অর্থে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুধুমাত্র নামমাত্র নমুনা হিসেবে বসিয়ে রাখা হয়েছে এবং প্রধানমন্ত্রীর সমস্ত কাজকর্ম, আদেশ, নির্দেশ, হুকুম সব কিছু করে স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী যা বলবে তাই হবে, প্রধানমন্ত্রীর কোনো কথার ভ্যালু নেই। হাসনাত আব্দুল্লাহর এমন বক্তব্যে এখন রাজনৈতিক অঙ্গন জুড়ে নানা ধরনের তর্ক বিতর্ক শুরু হয়েছে। কেন এই কথা বলেছেন? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, হাসনাত আব্দুল্লাহ এছাড়াও বলেছে প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো কিছুর প্রতিবাদ করে না, সংসদে পার্লামেন্টে গিয়ে শুধুমাত্র কানে হেডফোন ধরে বসে থাকে, চুপচাপ কোনো কথাও বলে না। তার যেই বিল উত্থাপনের কথা সেটিও স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই করে। স্বরাষ্ট্রমন্ত্রীর যে কাজ, সে কাজের বাইরে প্রধানমন্ত্রীর দায়িত্বগুলো স্বরাষ্ট্রমন্ত্রী পালন করে। প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবে, প্রধানমন্ত্রীর কার্যকলাপ পরিচালনা করবে, এরকম নির্দেশও ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি। এই সমস্ত বিষয় নিয়েই এরকম প্রশ্ন তুলেছে হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ বলেছে প্রধানমন্ত্রী তারেক রহমান নয়, প্রধানমন্ত্রী তারেক রহমান নামমাত্র, আসল প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। চলুন কথা না বাড়িয়ে হাসনাত আব্দুল্লাহর বক্তব্যটা আমরা শুনে আসি, তারপরে কথা বলি। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের। তো সেজন্য ডিফেক্টো আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে সালাউদ্দিন আহমেদ, আর আমাদের হচ্ছে নমিনাল প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান, ফাংশনাল প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, ওনাদের সবাইকে না, এটা তো আমি বলি না, মানুষ বলে আর কি। তো আমি শুনেছি আর কি মানুষ বলতে, এরকম তো বলে মনে হয় না। আমি ওই আসার সময় শুনলাম মানুষ বলছে আর কি। আমরা বলতে চাই না এইভাবে, আসলে এটা বলা উচিত না। মানুষ বলে যে নমিনাল প্রধানমন্ত্রী তারেক রহমান আর ফাংশনাল প্রধানমন্ত্রী হচ্ছে সালাউদ্দিন আহমেদ, এগুলো আসলে শুনতে বাজে শোনা, এগুলো আমরা বলা উচিত না আমাদের জায়গা থেকে। এগুলা আপনারা বলবেন না, যারা বলেছেন ওই সময় তারা বলবেন না এসব জিনিস। না, আসলে এগুলো তো বলা উচিত না। একটা নির্বাচিত প্রধানমন্ত্রী, ওনাকে বলছেন নমিনাল আর আরেকজনকে বলছেন ফাংশনাল। তো এটা আমাদের জন্য, একই পার্লামেন্টে বসি তো, এটা আমাদের জন্য একটু খুব খারাপ লাগে। তো যাই হোক, আমরা চাই রাষ্ট্র নেশন কিছু আমাদের থেকে পাক, আর প্রতারিত না হোক। আবার প্রতারিত হইলে আবার একটা আমরা মানে একটা খুব বাজে একটা পরিস্থিতির শিকার হবো, এটা আমরা চাই না। মানুষ আশাহত হবে। এই যে একটা গণবিদ্বেষী, গণবিরোধী যে একটা অবস্থান নেওয়া, এই মানে যারা রাস্তায় নেমে আসছিল 2024 সালের জুলাইতে, তারা কিন্তু আমি এমপি হবে, এই আমাকে এমপি বানাইতে রাস্তায় নেমে আসে নাই, কাউকে প্রধানমন্ত্রী বানাইতে রাস্তায় নেমে আসে নাই, কাউকে লন্ডন থেকে, ভারত থেকে এনে বিভিন্ন পদ পদবিতে বসাইতে রাস্তায় নেমে আসে নাই, ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখানে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান বানাইতে রাস্তায় নেমে আসে নাই। তারা জাস্ট এই রাষ্ট্র কাঠামোর একদম খলমলচে পাল্টাইতে রাস্তায় নেমে আসছে। এখন সমস্যা হয়েছে, আমরা ক্ষমতায় থাকলে, ক্ষমতায় আসলে আমরা যেই কালাকানুন বিএনপির 31 দফার মধ্যে আছে কি সংস্কার পরিষদ গঠন করা হবে। গতকাল বলা হইতেছে যে সংস্কার, সংবিধান
সংশোধন হয়, সংবিধান রহিত হয়, বাতিল হয়, কিন্তু সংবিধান সংস্কার হয় না। সংবিধান তখনই সংস্কার হয় যখন বিরোধী দলে থাকা যায়, অথবা যখন হচ্ছে রাস্তার মধ্যে নামা যায় না, যখন হচ্ছে বিদেশে পালাই থাকতে হয়, তখন অবশ্যই সংবিধান সংস্কার করা যায়। কিন্তু যখন সংখ্যাগরিষ্ঠ নিয়ে আমরা আবার হচ্ছে সংসদে আসবো, তখন আবার সংস্কার করা যায় না। দুদকের স্বাধীনতা আমার তখনই লাগবে যখন আমি বিরোধী দলে থাকবো। হিউম্যান রাইটস কমিশনের স্বাধীনতা আমার তখনই লাগবে যখন আমি বিরোধী দলে থাকবো। আমি সরকারি দলে আসলে আবার অবশ্যই এটা লাগবে না। মানে এই যে মনস্তত্ব নিয়ে আমরা আবার হচ্ছে কোন অন্ধকারের দিকে যাচ্ছি, এটা একটা অন্ধকারের দিকের যাত্রা। এবং আমার হচ্ছে আমি যেটা আমার ইনফারেন্স করি যেটা, সেটা হচ্ছে যে এই সিদ্ধান্তটা এটা ইজ কামিং ফ্রম সামহার এলস, যেটা আমরা আসলে এটা নৈপথ্য থেকে এটা আমাদেরকে আসলে এখন আমাদেরকে ভাবতে হবে, এটার ভিতরে আমাদেরকে যেতে হবে যে এটা আসলে সিদ্ধান্তটা কোন জায়গায়। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়, আমাদের আওয়ামী লীগের সময় আমরা জানতাম সিদ্ধান্ত শেখ হাসিনা নেয়, ডিভোর্সের সিদ্ধান্ত শেখ হাসিনা নেয়, এখানে হচ্ছে পারিবারিক কলহ সিদ্ধান্ত শেখ হাসিনা নেয়, মানে সবকিছু, মানে একদম রাষ্ট্রের একদম টপ টু বটম সবকিছু সিদ্ধান্ত শেখ হাসিনা নেয়। অর্থাৎ আমরা ডিসিশন মেকিং সেন্টারটা আমরা জানতাম। ইউনূসের সময় এসে আমরা একটা সিদ্ধান্তহীনতায় দেখলাম আসলে সিদ্ধান্তটা কে নেয়। এটা কি মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত হয়, ডক্টর ইউনূস সিদ্ধান্ত নেয়, আর্মি চিফ সিদ্ধান্ত নেয়, নাকি হচ্ছে ওই যে কি ডিপ স্টেট সিদ্ধান্ত নেয়, কে সিদ্ধান্ত নেয়, সেটা নিয়ে কিন্তু আমাদের একটা কনফিউশন ছিল। ঠিক একই ধরনের কনফিউশন কিন্তু এখন আমাদের তৈরি হচ্ছে। সিদ্ধান্ত কে নেয় মূলত? প্রাইম মিনিস্টারের সিদ্ধান্ত, প্রাইম মিনিস্টারের যেই হচ্ছে জেস্টার, তার যেই ধরনের সোশ্যাল মিডিয়া স্টান্ট, তার যে পিয়ার স্ট্যান্ড, এটা এক ধরনের মেসেজ আমাদেরকে দিচ্ছে। আবার সংসদে তার উপস্থিতি এক ধরনের মেসেজ দিচ্ছে, তার অ্যাক্টিভিটি এক ধরনের মেসেজ দিচ্ছে, তার মিনিস্টারদের অ্যাক্টিভিটি এক ধরনের মেসেজ দিচ্ছে। এই যে ধরেন বিভিন্ন ধরনের মেসেজগুলা, আসলে এটাকে একসাথে যদি আমরা করি তাইলে না মানে খুব সুখকর কোনো ধরনের মেসেজ আমরা পাই না। তাহলে আসলে সিদ্ধান্তটা কে নেয়? তো দিন শেষে রাষ্ট্রের যে বেসিক বিষয়গুলো, আপনি বিএনপি হইতে পারেন, আপনি জামাত হইতে পারেন, আম হইতে পারেন, আপনি ডান হইতে পারেন, বাম হইতে পারেন, আপনি যা ইচ্ছা তা হইতে পারেন, কিন্তু রাষ্ট্রের যেই স্ট্রাকচারাল রিফরমেশনগুলো, যেগুলো আমাদের সবার প্রয়োজন, স্ট্রাকচারাল, আপনি যেই মতাদর্শী হন না কেন, কিন্তু স্ট্রাকচারাল যে রিফরমেশনগুলো আমাদের প্রয়োজন ছিল, আজকে এই সবগুলা থেকে বিএনপি সরে চলে আসছে। কারণ তাদের মেজরিটি আছে। মেজরিটি তো আমরা যতবারই মেজরিটি হয়েছে, ব্রুট মেজরিটি সবসময় আমরা দেখছি রাষ্ট্রের বিপর্যয় ডেকে নিয়ে আসছে। 96-এ একই কাজ করছে, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে করলো, 2004 সালে একই ঘটনা করলো। এখন আওয়ামী লীগ তো মেজরিটির আমরা হচ্ছে দেখলামই, আর এখন আবার আমাদের নতুন করে শুরু হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা আসলে কি কারণে এই 2024 হয়েছিল, এটা হাসিনা তো ব্যক্তি না, এটা একটা আইডিয়া, এটা একটা সিস্টেম, এটার মধ্যে দিয়ে যে কেউ হাসিনা হইতে পারে। এটা এই সিস্টেমটা যদি বলবৎ রেখে আমরা হচ্ছে হাসিনা উৎপাদন পদ্ধতি, এই সিস্টেমটা যদি আমরা ইনট্যাক্ট রাখি, এখানে আমি হাসিনা হইতে পারি, আপনি হাসিনা হইতে পারেন, এখানে যে সার্ভ করতেছি সেও হাসিনা হইতে পারে। এটা একটা ক্যারেক্টার, অনেকগুলো ক্যারেক্টার মিলাই হচ্ছে হাসিনা। এটা তো কোনো হাসিনা, এটা সিঙ্গেল এন্টাইটি না, এটা অনেকগুলো আইডিয়ার একটা সমষ্টি হচ্ছে হাসিনা। তা আবার যদি এই সিস্টেমটাকে আমরা টিকাই রাখি, আবার তো আমাদের মধ্যে আবার কোনো না কোনোভাবে হাসিনা আবার পুনরুৎপাদন হবে। তো সেই জায়গা থেকে আমাদের এই বেসিক জায়গাগুলোতে, আপনি বিএনপি করেন ফাইন, আমার কোনো ইস্যু না, আপনি জামাত করেন ইস্যু না, আপনি এনসিপি করেন ইস্যু না, আপনি ডান করেন আমার কোনো ইস্যু না, যতক্ষণ না পর্যন্ত আপনার মত আরেকজনকে চাপাই দিচ্ছেন, আরেকজনের উপর বল প্রয়োগ করছেন। তো সেই জায়গা থেকে আমাদের এই স্ট্রাকচারাল জায়গাতে আমাদের হচ্ছে এক হইতে হবে এবং এটাকে আমাদের বাস্তবায়ন করতেই হবে। আর ক্ষমতাসীন দল যদি এই মেজরিটির বড়াই দিয়ে আবার পিছনে হাঁটে, তাহলে জাতি আবার পিছাই যাবে। আবার এই 24 আবার হচ্ছে এটাকে পুনর্মঞ্চায়ন করতে হবে। এটা কোনো না কোনো জায়গায় এটার আবার প্রস্তুতি চলছে, আবার হবে কোনো না কোনো সময়। এটা হয়তো ওই 2017 বছর হচ্ছে আওয়ামী লীগ ছিল, এটা হয়তো 34 বছর হবে, না হয় 68 বছর পরে হবে, বাট এটা হবে। এই যে স্ট্রাকচারাল চেঞ্জটা যেটা আটকাই দিচ্ছে, এটা বাস্তবায়ন হবেই হবে। এটা ভাবার কোনো উপায় নাই যে মেজরিটি দিয়ে এটাকে আমরা আটকাই দেব, এটার কোনো উপায়ই নাই। তো সেই জায়গা থেকে ক্ষমতাসীন দল যারা আছে তাদের প্রয়োজনে তারা 2024 সালের জুন মাসে, এপ্রিল মাসে, মে মাসে তাদের মনস্তত্ব কি ছিল সেইটার লিটমাস টেস্ট অনুযায়ী তাদের আসলে সিদ্ধান্ত নেওয়া উচিত। নচেত আমাদের দেশটা আবার পিছিয়ে যাবে এবং আমরা দিন শেষে হচ্ছে ক্ষমতার ভাগিদার হয়েছি, আমরা সুবিধাভোগী হয়েছি। দিন শেষে সাধারণ মানুষ এখান থেকে আসলে কোনো উপকার পায় নাই। এটা এই নির্বাচন, এই হচ্ছে আমরা ফেসিলিটেড হয়েছে, কিন্তু যারা রিয়েল হিরো এই পুরা স্ট্রাগলের, তারা কিন্তু দিন শেষে কিছুই পায় নাই। তারা একটা রাষ্ট্র চাইছিল, যে রাষ্ট্রটা হচ্ছে কি আর কাউকে বাসা থেকে তুলে নিয়ে হচ্ছে নাই করে দেওয়া হবে না। চিন্তা করেন একটা ফ্যামিলি, উনি জানে না ওনার হাজবেন্ডের জন্য উনি কি মৃত্যুবার্ষিকী পালন করবে নাকি উনি আবার ফেরার অপেক্ষা করবে। মানে এর থেকে বাজে ফিলিং আর কিছু হইতে পারে?
মানে উনি কি কিসের জন্য দোয়া করবে? ওনার হাজবেন্ড, এটা গুম হওয়া একটা ফ্যামিলি, ওনার হাজবেন্ড নিয়ে গেছে, উনি কি মৃত্যুবার্ষিকীর জন্য, উনি কি ওই যেদিন নিয়ে গেছে ওই দিন কি উনি মৃত্যুবার্ষিকী পালন করবে, না উনি ওনার হাজবেন্ডের ফেরার অপেক্ষা করবে? মানে উনি জানেন না, মানে এর থেকে মানে বাজে ফিলিংস আর পৃথিবীতে কিছুই হইতে পারে না। প্রত্যেকটা অপরিচিত মানুষকে যখনই বাসায় হচ্ছে একটা টোকা আসে, কলিং বেল বাজে, সে মনে করে যে তার স্বজন ফিরে আসছে। মানে এই স্মৃতি নিয়ে একটা মানুষ, যে এখানে সবচেয়ে মানে আমাদের মানে অবাক হই, যারা সাফারার ছিল তারাই এখন হচ্ছে এখন এক ধরনের এই এই সংস্কার কার্যক্রম, স্ট্রাকচারাল সংস্কার কার্যক্রমকে হচ্ছে এটা বাহার হিসেবে তারা আবার হচ্ছে এখন ভূমিকা রাখছে। সালাউদ্দিন সাহেব এটার হচ্ছে আপনি উনি নিজে হচ্ছে সাফার করছেন, তারপর হচ্ছে হুম্মাম ভাই সাফার করছেন, আরমান ভাই সাফার করছেন, এখানে ইলিয়াস আলীর হচ্ছে ওয়াইফ বর্তমান হচ্ছে অনারেবল এমপি, উনি সাফার করেছেন, সাফার করছেন। উনারাই এখন আবার এটার এগেনস্টে যাচ্ছেন। মানে এটা খুবই ডিসগ্রেসফুল আমাদের জন্য, জাতি হিসাবে ডিসগ্রেসফুল, আমরা জেনারেশন হিসাবে এটা আমাদের জন্য ডিসগ্রেসফুল। আমি এমপি হয়েছে, কি লাভ হয়েছে বলেন? এই যে এই জুলাইকে কাজে লাগাই তো আমরা এমপি হয়েছি, কেউ মন্ত্রী হয়েছে, কেউ হচ্ছে লন্ডন থেকে আসা হচ্ছে বা আপনার প্রাইম মিনিস্টার হয়েছে। আমাদের তো এটা থাকার, আমরা তো এটা পাইতাম, মানে আমরা যে সুবিধাটা পাইতেছি, আজকে আমি এখানে এসে কথা বলতেছি, এখানে এটা তো কিন্তু দিন শেষে আমজনতা কি পাইলো বলেন? আমরা তাদেরকে কি দিলাম? আমরা সবাই চেয়ার পাইলাম, আমরা সবাই রিকগনিশন পাইলাম, আমরা সবাই হচ্ছে এখানে একটা আমাদের ক্লাস এসকেলেশন হইলো। আমি একটা ক্লাসে ছিলাম, এখন আমি একটা অন্য ক্লাসে আসছি, কিন্তু নেশন কি পাইছে আমাদের থেকে? নাথিং, জিরো। আমরা প্রতারণা করেছি তাদের সাথে, পুরো জাতির সাথে আমরা প্রতারণা করেছি। আমাদের নিজেদের দলীয় প্রত্যেকটা দলের হচ্ছে তাদের নিজেদের আখের গুছাইছে, তাদের হচ্ছে নিজেদের এখানে পার্সোনাল হচ্ছে এখানে হচ্ছে বেনিফিটেড হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী উনি খালি স্বরাষ্ট্রমন্ত্রী, মানে উনার যে দায়িত্ব ওইটাই খালি বলে না। সারা দেশে গুম খুন মারামারি, ওই খুনের সংখ্যা বেড়ে গেছে, অস্বাভাবিক মৃত্যু, প্রত্যেকটা গ্রামগঞ্জে মারামারি, লুটপাট, চুরি ডাকাতি, এগুলো দায়িত্ব হলো এগুলো দেখার উনার, এগুলো প্রতিরোধ করার। ওনার দায়িত্ব হলো পুলিশ কিভাবে চলবে, আইন শৃঙ্খলা কিভাবে। উনার দপ্তরের ধারের কাছেও যায় না যায় আইন মন্ত্রীর বক্তব্য সে দেয়। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর কাজ হলো সংবিধানের ব্যাখ্যা দেওয়া, তারপরে বিচার বিভাগ নিয়ে কোনো আইন পাশ তৈরি, সবকিছু ওনার দায়িত্ব। এই কথাগুলো সবই বলার কথা আইনমন্ত্রী আসাদুজ্জামান সাহেবের, সে কোনো কথাই বলে না, উল্টে আর এক দপ্তরের লোক এসে এই দপ্তরের কথা বলে। এখন এই অসামঞ্জস্যতা যদি থাকে সংসদে, মানুষটা এখন আর অসচেতন না। এখন ওনারা ওই 80 জন এমপি বকলম হতে পারে সংসদে, পাবলিক কেউ বকলম না, বুঝছেন? পাবলিক সব সচেতন। এখন পাবলিক দেখতেছে যে কি আইনমন্ত্রী যে বক্তব্য দেবে সেটা স্বরাষ্ট্রমন্ত্রী বলে কেন? যে বিষয়টা প্রধানমন্ত্রী বলা উচিত, রাষ্ট্রের বিষয়, জনস্বার্থে প্রধানমন্ত্রী দাঁড়ায় 1 মিনিট বলবে, প্রধানমন্ত্রী না বলে সেটা বলতেছে স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর সামনে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রী উত্তর দেবে, প্রত্যেক সপ্তাহে তার জন্য 2 ঘন্টা বরাদ্দ থাকে, 1-2 দিনে উনি বলে, উনি কিছুই বলে না, উনি টেবিল চাপড়ায় আসে আর হলো যা খুশি ওনারা বলে। এখন ওই সেদিন দেখলাম এই বিষয়টা ওনার খারাপ লাগছে, যদিও সে প্রধানমন্ত্রীর কাছে গিয়েছে, আমি বলবো সেটা হলো খালেদা জিয়া বলেছিল যে যেই যে নির্যাতন করতেছে সরকার আমাদের বিরুদ্ধে, সংবিধানের দোহাই দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে, বিএনপি সরকার আসলে এই সংবিধান ছুঁড়ে ফেলা, এই কথা বলেছিল। এই কথা পার্থ সাহেব বলতেছে অনেক সুন্দর ভাষণ, তো সুন্দর করে কথা বলতে পারে, যেহেতু একজন আইনজীবী, ভালো কথা বলতে পারে, ইংলিশে ভালো কথা বলতে পারে, ব্যারিস্টার, সে এই সংবিধান ছুঁড়িয়ে ফেলার কথা বিভিন্ন ন্যাক্কারজনক ভাবে, অপমানসূচক ভাবে বলতেছে, যে কথাটা প্রকারান্তরে খালেদা জিয়ার গায়ে যায় পড়ে। সেখানে উনি হাত চাপড়াচ্ছে, মার বিরুদ্ধে কথা বলতেছে, সেখানে উনি টেবিল চাপড়াচ্ছে। এটা বুঝে চাপড়ায় না বুঝে চাপড়ায় নিজেই বুঝলাম না ভাই। আর ওই আর যে মূর্খ এমপি আছে 79 জন, ম্যাট্রিক থেকে শুরু করে বকলম টিপস হয়ে যায়, এরকম এমপি আছে বর্তমান সংসদে 79 জন, 79 জন জিতেছে। এখন এই এমপিরা পার্থ সাহেব ইংরেজিতে বক্তব্য দিচ্ছে, একটা দাঁত ভাঙ্গা ইংরেজি, আমরা বুঝে না বুঝে হাত চাপড়াচ্ছে। ওরা তো বোঝে না ওই ইংরেজি মানে কি, পক্ষে বলতেছে না বিপক্ষে বলতেছে সেটাও তারা বোঝে না বুঝে টেবিল চাপড়াচ্ছে। এই টেবিল চাপড়ানোর শেষ পরিণতি যে কি ভাই, এটা ভাবলে খারাপ লাগে। রহমান আসলে নামে প্রধানমন্ত্রী, আসল প্রধানমন্ত্রী হলেন সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশের রাজনীতিতে এখন আর কোনো রাগঢাক নেই, কোনো কূটনীতিক ভাষা নেই। ক্ষমতার মসনদে বসা নতুন সরকার এবং রাজপথ থেকে উঠে আসা তরুণ প্রজন্মের মধ্যে এখন একেবারে মুখোমুখি এবং সরাসরি লড়াই শুরু হয়ে গেছে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির তরুণ সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ আজ এমন কিছু সত্য উচ্চারণ করেছেন যা এদেশের কোটি কোটি মানুষের মনের কথা হলেও এতদিন কেউ প্রকাশ্যে বলার সাহস পায়। যদিও গতকাল সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রফিকুল ইসলাম খান কিছুটা টাচ করেছিলেন। বিরোধী দলীয় নেতা বক্তব্য রাখার পর সংসদ নেতা বক্তব্য রাখেন সাধারণত, কিন্তু এবারই দেখতেছি একটু ব্যতিক্রম।
হাসনাত আব্দুল্লাহ আজ শুধু বর্তমান সরকারের পতনের আলটিমেটামই দেননি, তিনি সরাসরি আঙ্গুল তুলে দেখিয়ে দিয়েছেন বর্তমান রাষ্ট্রযন্ত্রের আসল মাস্টারমাইন্ড বা ডিপ স্টেট আসলে কারা। তার একটিমাত্র বাক্য, তারেক রহমান নামে প্রধানমন্ত্রী, আসল প্রধানমন্ত্রী হলেন সালাউদ্দিন আহমেদ। পুরো দেশের রাজনৈতিক অঙ্গনে এই বাক্যটি রীতিমতো সুনামি তৈরি করেছে। আজ আমরা ফ্যাক্ট, লজিক এবং পলিটিক্যাল সাইকোলজি দিয়ে ডিকনস্ট্রাক্ট করব কেন হাসনাত আব্দুল্লাহ এই ভয়ঙ্কর কথাটি বললেন। তারেক রহমান কি সত্যিই তার নিজের দলের হার্ডলাইনার বা কট্টরপন্থীদের কাছে জিম্মি? কেন বিচার বিভাগ এবং গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলে মরিয়া হয়ে উঠেছে বর্তমান সরকার, এবং কেন আরেকটি 24-এর গণ অভ্যুত্থানের সুস্পষ্ট পদধ্বনি শুনতে পাচ্ছে এদেশের তরুণ সমাজ? আজ সোমবার রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে ভয়েস ফর রিফর্ম আয়োজিত একটি নাগরিক সংলাপে অংশ নিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ। সংলাপের বিষয়বস্তু ছিল অত্যন্ত সময়োপযোগী এবং অ্যালার্মিং। বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত অধ্যাদেশ বাতিল ও গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ স্থগিত, সুশাসন ও মানবাধিকারের অগ্রযাত্রার প্রতি হুমকি, এই শিরোনামে অনুষ্ঠানটি হয়েছিল। এই অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হাসনাত আব্দুল্লাহ রাষ্ট্রবিজ্ঞানের এমন একটি ধ্রুব সত্য উচ্চারণ করেছেন যা বর্তমান সরকারের নীতি নির্ধারকদের কানে সীসা ঢেলে দেওয়ার মতো। তিনি বলেছেন, ব্যক্তি পরিবর্তনের জন্য নয়, রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তনের জন্যই 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। যদি আগের সিস্টেম অক্ষুণ্ণ রাখা হয় তবে যে কোনো ব্যক্তি পরবর্তী সময়ে হাসিনা হয়ে উঠতে পারে। তিনি বলেন, হাসিনা কোনো একক ব্যক্তি নয়, বরং অনেকগুলো ফ্যাসিবাদী আইডিয়ার সমষ্টি। একটু ঠান্ডা মাথায় এই কথাটির গভীরতা চিন্তা করেন। আমরা গত 5 আগস্ট শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছি ঠিকই, কিন্তু শেখ হাসিনা যে ভয়ঙ্কর সিস্টেমটা তৈরি করে গেছেন, যেখানে বিচার বিভাগ সরকারের পকেটে থাকে, মানবাধিকার কমিশন ঠুটো জগন্নাথ হয়ে থাকে, আর পুলিশ বাহিনী সরকারের পেটোয়া বাহিনী হিসেবে কাজ করে, সেই সিস্টেমটা কি আমরা ভাঙতে পেরেছি? উত্তর হলো না। আর বর্তমান বিএনপি সরকার ঠিক এই পুরনো ফেসিবাদী সিস্টেমটাকে এখন নিজেদের স্বার্থে টিকিয়ে রাখতে চাইছে। হাসনাত আব্দুল্লাহ ঠিক এই জায়গাটিতে আঘাত করেছেন। তিনি বুঝিয়েছেন, আপনারা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের করা সংস্কারগুলো বাতিল করে পুরনো সংবিধানে ফিরে যান, তবে আপনাদের ভেতর থেকেও নতুন কোনো হাসিনার জন্ম হতে বাধ্য। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত যুগান্তকারী দুটি অধ্যাদেশ জারি করেছিলেন। একটি হলো বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা, আর অন্যটি হলো গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসেই এই দুটি অধ্যাদেশকে টার্গেট করেছে। কেন? কারণ এই দুটি অধ্যাদেশ কার্যকর থাকলে তারা চাইলেই যাকে তাকে তুলে নিয়ে আয়না ঘরে ঢুকাতে পারবে না, চাইলেই বিরোধী দলের নেতাদের নামে গায়েবী মামলা দিয়ে হাইকোর্ট থেকে সাজা দিতে পারবে না। হাসনাত আব্দুল্লাহ অত্যন্ত যৌক্তিক একটি পয়েন্ট তুলে ধরেছেন। তিনি বলেছেন, মানবাধিকার কমিশনকে যদি সরকারের বা মন্ত্রণালয়ের অধীন রাখা হয় এবং এই নতুন অধ্যাদেশ যদি কার্যকর না হয়, তবে 2009 সালের পুরনো আইন অনুযায়ী যে কোনো গুম বা মানবাধিকার লঙ্ঘনের তদন্তের দায়িত্ব সরাসরি চলে যাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে। এর মানে কি দাঁড়ায় জানেন? এর মানে হলো জুলাই গণ অভ্যুত্থানে পুলিশ যে হাজার হাজার ছাত্র জনতাকে গুলি করে মেরেছে, সেই তদন্ত করবে খোদ সেই পুলিশ বাহিনী। অর্থাৎ চোরকে বলা হচ্ছে নিজের চুরির তদন্ত করতে। এর চেয়ে বড় প্রহসন, এর চেয়ে বড় ডাবল স্ট্যান্ডার্ড আর কি হতে পারে? মানুষ একটি নতুন রাষ্ট্র চেয়েছিল, যেখানে রাতের অন্ধকারে কাউকে বাসা থেকে তুলে নিয়ে হাওয়া করে দেয়া হবে না। কিন্তু বিএনপি সরকার সেই পুরনো আয়নাঘরের কারিগরদের সাথেই যেন নতুন করে হাত মিলিয়েছে, নতুন করে চুক্তি করছে। এবার আসুন আজকে সবচেয়ে বড় এবং বিস্ফোরক সমীকরণটিতে। হাসনাত আব্দুল্লাহ প্রকাশ্যেই বলেছেন, তারেক রহমান নামে প্রধানমন্ত্রী, আসল প্রধানমন্ত্রী হলেন সালাউদ্দিন আহমেদ। একজন রানিং প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং কর্তৃত্ব নিয়ে এর চেয়ে বড় প্রশ্নবোধক চিহ্ন আর কিছু হতে পারে না। কিন্তু হাসনাত আব্দুল্লাহ কি এই কথাটা স্রেফ আবেগের বশে বলেছেন? একেবারেই না। আপনি যদি গত কয়েক মাসের রাজনৈতিক ঘটনাবলী একটু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন, তবে এর পেছনের আসল সত্যটি বুঝতে পারবেন। সংসদে যখনই জুলাই সনদ গণভোট বা সংবিধান সংস্কারের প্রসঙ্গ উঠেছে, তখনই সরকারের পক্ষ থেকে সবচেয়ে আগ্রাসী, সবচেয়ে দাম্ভিক এবং সবচেয়ে কঠোর অবস্থানটি কে নিয়েছেন? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তারেক রহমান যখন লন্ডন থেকে দেশে ফিরলেন, তখন তিনি কিছুটা হলেও সংস্কার এবং ঐক্যমত্যের সুরে কথা বলেছিলেন। কিন্তু সালাউদ্দিন আহমেদ সংসদে দাঁড়িয়ে অত্যন্ত দম্ভের সাথে বলেছেন, রাষ্ট্র আবেগ দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে। 70% মানুষের গণভোটের কোনো মূল্য নেই। অর্থাৎ সরকারের ভেতরের একটি শক্তিশালী সিন্ডিকেট বা ডিপ স্টেট, যাদের নেতৃত্বে রয়েছেন সালাউদ্দিন আহমেদের মতো কট্টরপন্থীরা, তারাই মূলত বর্তমান সরকার এবং রাষ্ট্রযন্ত্রকে পেছন থেকে পরিচালনা করছেন। তারেক রহমান হয়তো দলের প্রধান, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তিনি এই কট্টরপন্থী সিন্ডিকেটের কাছে পুরোপুরি
জিম্মি হয়ে পড়ছেন। হাসনাত আব্দুল্লাহ আজ সেই গুমট সত্যটিকেই সবার সামনে নগ্ন করে দিয়েছেন। তিনি বুঝিয়েছেন যে রাষ্ট্রীয় সিদ্ধান্ত তারেক রহমান নিচ্ছেন না, সিদ্ধান্ত নিচ্ছেন তারা যারা এই পুরনো ফ্যাসিবাদী সিস্টেমের সর্বোচ্চ সুবিধাভোগী। এই সবকিছুর ফলাফল কি হবে? হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যের শেষে যে আলটিমেটাম দিয়েছেন তা বর্তমান সরকারের জন্য একটি চূড়ান্ত সতর্কবার্তা। তিনি বলেছেন, ক্ষমতাসীনেরা যদি মেজরিটির বড়াই করে সংস্কার থেকে পিছিয়ে যায় তবে 24-এর মতো আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি কোনো না কোনো সময় শুরু হবে। বিএনপি সরকার হয়তো ভাবছে 209 সিটের বিশাল মেজরিটি নিয়ে তারা যা খুশি তাই করবে। তারা হয়তো ভাবছে প্রশাসন, পুলিশ এবং বিচার বিভাগ তাদের হাতে থাকলে কেউ তাদের কিচ্ছু করতে পারবে না। ঠিক একই কথা ভেবেছিল পতিত স্বৈরাচারী শেখ হাসিনাও। কিন্তু এই জেনজি বা তরুণ প্রজন্ম প্রমাণ করে দিয়েছে যে মেজরিটি বা বন্দুকের নলের চেয়ে রাজপথের শক্তি অনেক বেশি ভয়ঙ্কর। যদি সরকার জুলাই সনদকে আস্থা করে ছুড়ে ফেলে, যদি তারা গুম অধ্যাদেশ বাতিল করে পুরনো কায়দায় দেশ চালাতে চায়, তবে আগামী দিনে এদেশের তরুণ সমাজ বসে থাকবে না। 24-এর অভ্যুত্থান ছিল শুধু একজন ব্যক্তিকে সরানোর জন্য, আর আগামী দিনের অভ্যুত্থান হবে পুরো সিস্টেমকে শেকড় সহ উপড়ে ফেলার জন্য। আর সেই সুনামির সামনে সালাউদ্দিন আহমেদদের দম্ভ কিংবা তারেক রহমানের মেজরিটি কোনো কিছুই টিকতে পারবে না। সরকারকে এখনই সিদ্ধান্ত নিতে হবে, তারা কি শহীদদের রক্তের সাথে বেইমানি করে নতুন স্বৈরাচার হিসেবে ইতিহাসে কলঙ্কিত হবে, নাকি তারা নিজেদের ভুল বুঝতে পেরে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নে ফিরে আসবে? দর্শক, আপনাদের কি মনে হয়? হাসনাত আব্দুল্লাহর এই দাবি কি যৌক্তিক যে আসল ক্ষমতা সালাউদ্দিন আহমেদের হাতে, তারেক রহমানের হাতে নয়? তরুণদের এই নতুন অভ্যুত্থানের আলটিমেটামকে বিএনপি সরকার কি সামাল দিতে পারবে? জানার মন্তব্যের ঘরে হাসনাত তার নিজস্ব ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দিয়েছে, আর সেই পোস্টে এমন এক প্রশ্ন করেছেন যাকে তাকে না, দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে এমন এক প্রশ্ন রেখেছেন তার কাছে, প্রধানমন্ত্রীর কাছে হাসনাত। সেই প্রশ্নের উত্তর দেয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে কেন? পুরো বিএনপি মিলেও যদি চেষ্টা করে, বিএনপির যত রকমের থিঙ্ক ট্যাঙ্ক আছে যারা নিজেদের বিশেষজ্ঞ মনে করেন, বিএনপি বিশেষজ্ঞ, তো তারাও যদি সবাই মিলে চেষ্টা করেন, এই প্রশ্নের উত্তর দেওয়া সহজ হবে না। আসলে উত্তর দিতেই পারবে না তারা। এই প্রশ্নের কোনো উত্তর হয় না, উত্তর নেই। তো এই প্রশ্নের উত্তরে যেসব সত্য বেরিয়ে আসবে সেটিকে আমরা বলি ইনকনভিনিয়েন্ট ট্রুথ। তো ইনকনভিনিয়েন্ট ট্রুথ সবসময় প্রকাশ করা যায় না। এটি কখনো কখনো বিধ্বংসী হয়, আত্মঘাতী হয়, আরও নানা রকম সমস্যা যুক্ত থাকে এর মধ্যে। তাই আমরা এই সত্যগুলোকে, যে সত্য আমরা জানতে চাই কিন্তু এখনো প্রকাশিত হয়নি, ভবিষ্যতে কখনো প্রকাশিত হবে বলে আমরা আশা করি, সো এমন সত্যগুলোকে আমরা ইনকনভিনিয়েন্ট ট্রুথ হিসেবেই ডাকবো। আর দেখি হাসনাত কতটা ইনকনভিনিয়েন্ট করে তুললেন সিচুয়েশন আমাদের প্রধানমন্ত্রী প্রিয় তারেক রহমানের জন্য, এবং বিএনপির বা এই বিষয়ে কি বলবার আছে, আদৌ আছে কিনা, আর সর্বোপরি হাসনাত কি বলেছেন এক নজরে একটু দেখে আসি তার পোস্ট, তারপর আসছি বিশ্লেষণে। এবং এপিসোডের শেষ পর্যন্ত সবাই সঙ্গেই থাকবেন সেই প্রত্যাশায় আগাম ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন সে অনুরোধ থাকছে। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছেন তাহলে বিশেষ অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা। তো শুরু করছি, কথা না বাড়িয়ে হাসনাত আব্দুল্লাহর পোস্টে ঢুকে যাচ্ছি সরাসরি। তো হাসনাত বলেছেন, 29 নভেম্বর তারেক রহমান বলেছিলেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও আছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। তার দেশে ফেরা আর কার কার সিদ্ধান্তের উপর নির্ভর করে তা তিনি তখন কিংবা এখনো স্পষ্ট করেননি, কিন্তু 25 ডিসেম্বর যাদের সিদ্ধান্তের উপর নির্ভর করে তিনি দেশে ফিরেছেন, দলের অনেকের দ্বিমত থাকা সত্ত্বেও গুম ও মানবাধিকার অধ্যাদেশ বাতিলের পেছনে তাদের সিদ্ধান্তের কোনো প্রভাব রয়েছে কিনা সেই প্রশ্ন থেকেই যায়। দেশে ফেরার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেমন অন্য অনেকের প্রভাবের উপর নির্ভর করেছে, ঠিক তেমনি দেশ পরিচালনার ক্ষেত্রেও কি তিনি তাদের দ্বারা প্রভাবিত? জনাব তারেক রহমান কি নিজের সিদ্ধান্তে দেশ পরিচালনা করতে পারছেন, নাকি নেপথ্যে অন্য কেউ রয়েছেন যাদের আমরা চিনি না? বরাবরের মতোই বক্তব্য খুব সংক্ষিপ্ত, কিন্তু এর প্রভাব, এর বিশ্লেষণ, এর ভাব সম্প্রসারণ, এর তাৎপর্য অনেক গভীর, অনেক প্রসারিত, অনেক বিশাল। প্রিয় দর্শক শ্রোতা, হাসনাত এরকমই করেন, সংক্ষিপ্ত কোনো কথা বলেন তো সেই কথার তাৎপর্য অনেক বড় হয়, অনেক কিছুই হয়, দেখতে পাচ্ছি আমরা।
আর জুলাই যোদ্ধাদের মধ্যে অন্যতম প্রিয় মুখ হয়ে উঠেছেন আমাদের হাসনাত আব্দুল্লাহ। শুরু থেকেই কোনো কিছুর সঙ্গে আপোষ করতে তাকে দেখিনি, কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি, স্পষ্টবাদী, মনে যা আছে খোলাখুলি বলে ফেলেন। তো এখন মূল কথায় ফিরে আসি। তো এই তারেক রহমান সাহেবের তখনকার সেই বক্তব্য যে এই পরিস্থিতিতে মায়ের স্নেহ স্পর্শ পাবার আগ্রহ বা আকাঙ্ক্ষা প্রত্যেক সন্তানেরই থাকে। আমাকেও কিন্তু তখন তারেক রহমানের সেই বক্তব্য আপ্লুত করেছিল, আমিও স্মৃতিকাতর হয়েছিলাম, আপনারা অনেকে হয়েছেন। আর আমরা মানুষ হিসেবে এইটি স্বাভাবিক, যে কোনো পরিস্থিতিতে অন্য কারো দুঃখ কষ্ট দুর্দশা দেখলে আমরা স্মৃতিকাতর হই, আমরা দুঃখ ভারাক্রান্ত হই, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, এটি তো স্বাভাবিক, এটি মানবিক বৈশিষ্ট্য। তো আমারও হয়েছে, আপনাদের অনেকের হয়েছে। তো হাসনাত আব্দুল্লাহ যে প্রশ্ন করেছেন, প্রশ্নটি অত্যন্ত উইটি, মানে বুদ্ধিদীপ্ত, সত্যিকার অর্থে বুদ্ধিদীপ্ত। কারণ তখন তারেক রহমান সাহেব বলেছিলেন যে আমার দেশে ফেরা শুধু আমার একার সিদ্ধান্তের উপর নির্ভর করে না, এটি নির্ভর করে আরো অনেক কিছুর উপর বা অনেকের উপর, এরকমই আমরা বুঝতে পেরেছি সেই বক্তব্য থেকে। তো সেই অনেকের মধ্যে কারা কারা ছিলেন, কারা কারা তার দেশে ফেরার সিদ্ধান্তকে তখন প্রভাবিত করতেন, এবং একটি সময় নিশ্চয়ই সেই মহলের কাছ থেকে তারেক রহমান সাহেব গ্রিন সিগন্যাল পেয়েছিলেন, আর সেই গ্রিন সিগন্যাল তাকে দেশে আসতে দিয়েছে। অর্থাৎ দেশে আসবার ক্ষেত্রে তিনি পুরোপুরি স্বাধীন ছিলেন না। তখন কিন্তু এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল, কিছু সময়ের জন্য হলেও পুরো দেশের মানুষকে ভাবিয়েছে যে সেই মহলটি কে বা কারা, কোন সরকারের, কোন দেশের ডিপ স্টেট, তারা কারা, কারা তাকে আসতে দিচ্ছে না। তিনি দেশে আসবেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, পররাষ্ট্র উপদেষ্টা তখন বলেছিলেন যে তিনি দেশে আসলে 24 ঘন্টার মধ্যে তার পাসপোর্ট হয়ে যাবে, তার ট্রাভেল ডকুমেন্ট হয়ে যাবে। তো সরকার আসতে দিচ্ছেন, যেই দেশে আসবেন সেই দেশে কোনো সমস্যা নেই, সরকার পাসপোর্ট দিচ্ছে, আসবেন তিনি, কোনো এয়ারলাইন্সের টিকিট কাটবেন, মাঝখানে তো আমরা আর কোনো প্রতিবন্ধকতা দেখি না, সাদা চোখে দেখতে পাবার কথা না। বাট তার বক্তব্য থেকে মনে হলো তার হাত পা বাঁধা, সব সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে তিনি স্বাধীন নন। তো তারপর তিনি দেশে আসলেন নানা ডামাডোলে, আমরা সেই প্রসঙ্গটি ভুলেই গিয়েছিলাম। আর সর্বোপরি তার আসবার পরপরই কিন্তু দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। তো সেই শোকে আমরা সেই সব প্রসঙ্গ আর নিয়ে আসিনি, আলোচনায় সেগুলো আসেনি। তো কিছুদিন পর হলো হাসনাত সেই গুরুত্বপূর্ণ প্রশ্নটি তুলেছেন। এটি কিন্তু সত্যিকার অর্থে আমাদের জাতির জন্য গুরুত্বপূর্ণ, দেশের জন্য গুরুত্বপূর্ণ, দেশের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। আপাত দৃষ্টিতে এই প্রশ্নটি ইনসিগনিফিকেন্ট মনে হতে পারে, তাৎপর্য কম বা তাৎপর্য নেই এমন মনে হতে পারে, কিন্তু আসলে না। এই প্রশ্নের পেছনে লুকিয়ে আছে গভীর কতগুলো আরো প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন। তো এখন কথা হলো যে যেই মহলটি তাকে দেশে আসতে দেননি, বা যেই মহলের অনুমতি নিয়ে বা যেই মহলকে কনভিন্স করে তিনি দেশে আসতে পেরেছিলেন, সেই মহল কি এখনো তারেক রহমানের রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত যে কার্যাবলী আছে, ডে টু ডে অ্যাফেয়ার্স, এই কার্যাবলীতে কি সেই মহল হস্তক্ষেপ করছে? সেই মহলের সিদ্ধান্ত দ্বারা কি প্রধানমন্ত্রী প্রভাবিত হচ্ছেন? যদি হন, তাহলে সেই মহল তো নিশ্চয়ই কোনো পজিটিভ শক্তি না। কোনো পজিটিভ শক্তি তারেক রহমানকে তার নিজের মাতৃভূমি থেকে দূরে সরিয়ে রাখতে চাইবে না। যদি চায় তাহলে সেটি পজিটিভ শক্তি না, সেটি ইতিবাচক কোনো মহল না, নেতিবাচক অন্ধকারের কোনো কানেকশন। তো সেটিকে আমরা ভালো চোখে দেখছি না। তাহলে এখনো যদি সেই মহল তারেক রহমান সাহেবের উপর প্রভাব বিস্তার করতে পারে বা করছে, তাহলে সেইটি আমাদের জন্য বিশাল বিপজ্জনক একটি বিষয়, জাতির জন্য, দেশের জন্য, দেশের নিরাপত্তার জন্য। তো এই প্রশ্নটি কিন্তু হাসনাত আব্দুল্লাহ করেছেন সহজভাবে, বাট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তিনি করেছেন। তো এই প্রশ্নের উত্তর তিনি খুঁজেছেন তার এই পোস্টে। তিনি বলেছেন তারা কারা যাদের আমরা চিনি না। আচ্ছা, তো এখন কথা হলো সেইটি অনেক কেউ থাকতে পারেন তার পেছনে, এই সব কিছুর পেছনে একাধিক ব্যক্তি থাকতে পারেন কলকাঠি নাড়ছেন। আবার অনেকের ধারণা যে একজন দুজন ব্যক্তি যারা এই সরকারই আছেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আপনারা কি বলতে চান, কি বলবেন। হাসনাত আব্দুল্লাহ যে বক্তব্য রেখেছে সেই বক্তব্যগুলো কি ঠিক বা একত্ব পোষণ করছেন আপনারা হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের সঙ্গে? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, হাসনাত আব্দুল্লাহ বরাবরই কিন্তু সত্য কথা বলে এবং কঠোর ভাষায় তিনি কথা বলেন, কাউকে পরাও করে না, সবসময় সত্য কথা বলে, উচিত কথা বলার চেষ্টা করে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এবারও তার বিকল্প আমরা দেখছি না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, হাসনাত আব্দুল্লাহ যে কথা বললেন সেটি আপনারা সকলেই শুনলেন। এখন বিষয় হচ্ছে হাসনাত আব্দুল্লাহ যে বক্তব্য রেখেছে এটা নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে, বিতর্ক চলছে, বলাবলি করছে হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্য দেওয়া ঠিক হয়নি, উচিত হয়নি, প্রধানমন্ত্রীর
কে আসলে অসম্মান করা হয়েছে। হাসনাত আবদুল্লাহ যেই সাহসিকতা দেখিয়েছে, যেই স্পর্ধা দেখিয়েছে, সেটার জন্য তাকে কঠিন মাসুল দিতে হবে। আসলে কি তাই? আপনারা কি মনে করছেন সেটি কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু আজকের মতো ভিডিওটা শেষ করবো এখানে, এই পর্যন্তই। তবে ভিডিও শেষ করার আগে বলবো আপনাদেরকে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।